আমরা বলবো দলমত নির্বিশেষে সবাই সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আল্লাহ আমাদেরকে বিজেপিকে শক্তিশালী করার তৌফিক দান করো। আল্লাহ ভারতীয় যারা বাংলাদেশে ইয়াবা চোরাচালানের ব্যবসা করতে আসে তাদেরকে দমন করার তৌফিক দান করো। আজকে আমরা লালমনিরহাট সীমান্তে হাতীবান্ধা উপজেলায় এসেছি। সীমান্তে এক ভাইকে নদীতে মাছ ধরতে যাওয়ার কারণে ভারতীয় বর্বর খুনি বাহিনী তাকে শহীদ করেছে। তো আমরা প্রতিনিয়ত দেখছি ভারতীয় যারা আছে তাদের বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে এবং সেখানে মাদক সরবরাহ করছে যুব সমাজকে নষ্ট করার জন্য। আমরা কয়েকদিন আগে কসবাও গিয়েছিলাম, তো প্রায় 4টি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং আমরা এক্ষেত্রে সরকারকেও নীরব দেখতে পাচ্ছি। আমরা বলেছি যে বিজেপিকে শক্তিশালী করতে হবে এবং ভারতীয় বাহিনী যে সীমান্তের মানুষের উপর অত্যাচার করে সেটা বন্ধ করতে হবে। সাথে সাথে তারা যে যুব সমাজকে নষ্টের জন্য মাদক ইয়াবা দিয়ে তারা চোরাচালান করতেছে সেগুলো বন্ধ করতে হবে। সাথে সাথে সীমান্তের যে মানুষগুলো রয়েছে যারা শহীদ হয়েছে সেই ফ্যামিলিকে সরকারের থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং ওনার বাবা বলেছে যে তাকে হলো মাছ ধরতে গিয়েছে, তার সন্তানকে হত্যা করেছে। বিজেপি যে প্রেস রিলিজ দিয়েছে সেই প্রেস রিলিজে হলো ভারতীয় বয়ান তারা উল্লেখ করেছে। আমরা মনে করি যে বাংলাদেশের কোনো মানুষ চোরাচালান করতে পারে না, বাংলাদেশের সকল মানুষ অত্যাচার নির্যাতনের শিকার। আমরা এই সীমান্ত শহীদদের পাশে থাকব। আমরা যদি সরকার গঠন করতে পারি এই মানুষগুলোর হলো বাড়িঘর নির্মাণ করে দেব, তাদের জন্য আমরা ফাউন্ডেশন খুলে দেব যাতে হলো তাদের সন্তান যারা রয়েছে তাদের জন্য আমরা ব্যবস্থা করব অর্থ সংস্থান এবং কর্মসংস্থানের। সাথে সাথে আপনারা জানেন যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং আসাম কেন্দ্রে একটি সীমান্ত অস্থিতিশীলতা বিরাজ করছে। সেই জায়গা থেকে আমরা সরকারকে বলবো রেড অ্যালার্টে যাওয়ার জন্য, সীমান্তবাসীকে বলবো সংঘবদ্ধ হওয়ার জন্য। এবং হিস্টোরিক্যালি যদি চিন্তা করেন জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখন ওই সময় শেখ মুজিবের সাথে গুন্ডা বাহিনী তারা ভারতে পলাতক ছিল। সেখানে পলাতক ছিল জিয়াউর রহমান সরকারকে তারা ডিস্টার্ব করেছিল। একই কায়দায় শেখ হাসিনা ভারতের ওই পাশে থেকে বাংলাদেশের মানুষকে হলো ডিস্টার্ব করে যাচ্ছে এবং তারা ওই দেশের পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিলে সীমান্তে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই জন্য সরকারকে বলবো আওয়ামী লীগের সাথে লিয়াজু করবেন না, বরঞ্চ শেখ হাসিনাকে যদি আমরা এসে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারি তাহলে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে, সীমান্তের মানুষ নিরাপদ থাকবে। এই জন্য হলো আমরা সরকারকে আহ্বান জানাবো। আমরা বলেছিলাম সরকার হলো নিশ্চুপ থাকতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছে ওনার হলো সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত হত্যা বন্ধ না হলে আমাদেরকে দায়িত্ব দেখ, আমরা হলো সীমান্ত হত্যা বন্ধ করবো ইনশাআল্লাহ। আমরা যদি অস্ত্র না থাকে আমরা বাস নিয়ে রেডি হব সীমান্তে, কিন্তু ভারতীয় বাহিনীকে এখানে অনুপ্রবেশ করতে দিব না। শেষ কথা যেটা বলবো, ভারত থেকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা চালাচ্ছে। আমরা সরকারকে বলবো সকল পুশিন বন্ধ করার জন্য, সীমান্তবাসীকে সজাগ থাকার জন্য, রাতে পাহারা দেওয়ার জন্য বাস নিয়ে, যাতে ভারত থেকে কেউ বাংলাদেশে তারা পুশিন করাইতে না পারে সেই ব্যবস্থা চালু করতে হবে। এমনি আমরা রোহিঙ্গাদের একটা ঝামেলায় আছি, নতুন করে আমরা আর কোনো ঝামেলা চাচ্ছি না এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে সর্বোপরি। আমরা বলবো দলমত নির্বিশেষে সবাই সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়াইতে হবে, বাংলাদেশের নদীতে পানির জন্য দাঁড়াইতে হবে। এটার কোনো দল নাই, একটাই দল বাংলাদেশ। এবং সীমান্তে সকল ভারতীয় অত্যাচার বন্ধ করতে হবে। আমরা সীমান্তে সকল সহিংসতার বিরুদ্ধে। আমাদেরকে ভারত হলো দুইটা বিষয় অত্যাচার করছে, একটা হলো সীমান্তে আর একটা হলো তারা আমাদের নদীগুলোতে পানি দিচ্ছে না। আমাদের নদীগুলোর যে অভিন্ন যে পানি চুক্তি হয়েছিল সে পানি কিন্তু আমরা পাচ্ছি না। এবং সীমান্ত বিষয়টা আন্তর্জাতিক, নদীও হলো আন্তর্জাতিক। নদী যদি না থাকে বাংলাদেশ থাকবে না, সীমান্ত যদি না থাকে বাংলাদেশ থাকবে না। এখন অনেকে বলে জাগো বাহে তিস্তা, ঠিক না? ইলেকশনের আগে হলো মশাল নিয়ে হলো তিস্তা নদীতে নামছে। এখন তারা কই, তারা কোন জায়গায় পালাইছে? তারা কি ভারতে নাকি বাংলাদেশে আছে? এবং আপনি বলবেন যে জাতীয়তাবাদী মানে কি? বাংলাদেশের পক্ষে শক্তিয়ত। তো এগুলো হলো ভুয়া জাতীয়তাবাদী, যারা বাংলাদেশকে ধারণ করে না। জাগো বাহে তিস্তা হলো ভোটের জন্য বলে, নদীতে আসলে পানি আসে না এবং তারা সেটার জন্য শক্তি দাঁড়ায় না। তো আমরা তাদেরকে বলবো যে ভাই আসেন, আপনি যেটা বলেছেন ভোটের আগে সেটাতে আসেন, যাতে হলো নদীতে পানি আসে। এবং আমাদের নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসতে হবে। ভারতের সামনে গেলে সরকার ম্যাও ম্যাও করে, কেন করে জানেন? কারণ হলো সরকার আগে একটা ডিল করে আসে যে তুমি আমাকে দাও, আমি হলো বাংলাদেশের হলো ক্ষমতায় আসি, আমি তোমার যা যা দরকার দিয়ে দিব। হাসিনা তোমাকে হলো সব খুলে দিয়েছে, আমি তোমাকে একটু না খুলে সব কিছু দিব, কারণ আমি তো জাতীয়তাবাদী সরকার, সব খুলে দিলে তো সমস্যা, এই জন্য একটু গোপনে গোপনে দিব আর কি। তো আমরা সরকারকে বলবো এলিট ফোর্স যদি বানাইতে পারেন সীমান্তে এলিট ফোর্স বানান। নদীতে আমাদের পানি চাই,
যে কোনো মূল্যে আমরা আমাদের পানি চাই। পানি নিয়ে দরকারে দক্ষিণ এশিয়াতে যুদ্ধ হবে, না আমাদের পানি লাগবে। পানি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না ভাই। এবং আমাদের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, আমাদের বর্ডার আমাদের সিকিউর করবো আমরা ইনশাআল্লাহ। এবং আমরা আন্তর্জাতিক যে আদালতগুলো রয়েছে সেগুলোতে যাব ইনশাআল্লাহ। গণভোট বাস্তবায়ন করছে না, যারা বলেছে গণভোটের জন্য ভোট চাই, ভোট শেষ, তারা এখন গণসংস্কারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, গণভোটের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তা আমরা এগুলাকে বলি হলো এগুলা ভোট চাওয়ার জন্য। মানুষকে হলে শেখ হাসিনা বলেছিল 10 টাকার চাল, এরকমভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হলে ভোটের আগে। তো জনগণ তাদেরকে দেখতেছে যে আমি ভোট দিয়ে আসলাম তোমার কথা শুনে, তুমি আমার সাথে গাদ্দারি মুনাফিকি করতেছো, এটা তো ঠিক না। সেজন্য তাদেরকে বলবো যে সংস্কার বাস্তবায়ন করুন, গণভোটের রায়টা বাংলাদেশের যে জনরায় সেটা আপনি বাস্তবায়ন করে দেন, আপনিও ভালো আমরাও ভালো। আর যদি বাস্তবায়ন না করে তাহলে তো আমরা বলছি তাদেরকে লাল কার্ড দেখাবো। এই সরকার থাকতে পারবে না যদি গণভোট রায়টা বাস্তবায়ন না করে, সংস্কার না করে। এবং তারেক রহমান কিন্তু সরকার চালাইতে পারতেছে না, যেসব মন্ত্রী দিছে সব অনেকগুলো হাওয়া ভবনের মন্ত্রী। ভালো, হ্যাঁ সরকার চালাইতে পারতেছে না, এই জন্যই বলতেছি ভালো মন্ত্রী দিতে পারে নাই। এবং সরকার চালাচ্ছে হলো বাংলাদেশের মানুষ খেটে পাওয়া, আপনার মতন মানুষ চালাচ্ছে, যে বিদেশে যায় ইনকাম করে টাকা পাঠাচ্ছে। আমাদের এইখানের একটা মহিলা যে গার্মেন্টসে টাকা কামাচ্ছে, সরকার যে এটাতে নতুন কোনো কিছু সৃষ্টি করবে এরকম কোনো কিছু পারে নাই। দেখেন আমরা ইলেকশনের 1 মাস আগ পর্যন্ত ভোটের মাঠে যাইনি, আমরা সংস্কারের জন্য কাজ করেছি। তা আমরা পিছিয়ে পড়ছি না, তো পাগলও তো নিজের ভালো বুঝে, তাহলে আমরা কেন পিছিয়ে পড়ছি? আমরা ওইটা মনে প্রাণে ধারণ করি এবং আমরা এটার জন্য রক্ত দিয়ে আসছি। আমরা মাঠে ছিলাম, আমি যখন আন্দোলনে ছিলাম আমার একটা সন্তানের, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। প্রত্যেকটা মানুষের এরকম জীবন গল্প যারা নেমেছিল, কেন মানুষ 2400 মানুষ শহীদ হয়েছিল, এটার জন্যই তো। আমরা তো রক্ত দিয়ে দিয়েছি, আর কিভাবে প্রমাণ করব? নাহলে আবার সবাই মরিয়া তারপরে হলো প্রমাণ করতে হবে, এছাড়া তো আমাদের কোনো গতি নেই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অসহায় বাবার ছেলে, যার একটি সন্তান রয়েছে, তার আরেকটি সন্তান এখনো মাতৃধারিণী অবস্থায় আছে। আল্লাহ, সে হলো মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছে, কিন্তু ভারতীয় বর্বর বাহিনী তাকে হলো গুলির আঘাতে শহীদ করেছে। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ ওনার বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ ওনার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। হায় আল্লাহ, ছেলের কবরের পাশে বাবা কান্না করতেছে, আমি আল্লাহ। আল্লাহ, আমরা 18 কোটি মানুষ অনেক অসহায় অবস্থায় আছি, সীমান্তের মানুষগুলো অনেক অনিরাপদ ব্যবস্থায় আছে। আল্লাহ তাদেরকে শক্তিশালী একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ, যে খাদেমুল ভাই আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব দান করুন। হায় আল্লাহ, উনার যদি আজকে একটা ভালো চাকরি থাকতো, ওনার যদি পয়সা থাকতো, ওনার হয়তো এই পরিস্থিতি সৃষ্টি হতো না। ওনার বয়স আল্লাহ 25-26 যৌবন বয়সে তোমার কাছে চলে গিয়েছে। আয় আল্লাহ, তুমি যেভাবে হাসান হুসাইন যুবকদেরকে তোমার কাছে নিয়ে গিয়েছো, তাকেও তোমার কাছে এভাবে নিয়ে যাও আল্লাহ। আল্লাহ, সব পরিস্থিতি তুমি জানো, তোমার উপরে কেউ নাই, সবার রিজিক দাতা তুমি। আল্লাহ, যারা সীমান্তে মানুষগুলো যারা রয়েছে তাদের রিজিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে বিজেপিকে শক্তিশালী করার তৌফিক দান করো আল্লাহ। ভারতীয় যারা বাংলাদেশে ইয়াবা চোরাচালানের ব্যবসা করতে আসে তাদেরকে দমন করার তৌফিক দান করো আল্লাহ। ভারতীয় বাহিনী যারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করে তাদেরকে দমন করার তৌফিক দান করো আল্লাহ। বাংলাদেশের সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ, বাংলাদেশের ইসলামকে তুমি রক্ষা করো আল্লাহ। সীমান্তের যে মানুষগুলো রয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে তুমি চাকরির ব্যবস্থা করে দিও আল্লাহ। সীমান্তের মানুষগুলোকে প্রত্যেকটা যারা যুবক রয়েছে প্রত্যেকজনকে যাদের মা বাবার হাতে সর্বোচ্চ সম্মানের জায়গা নিয়ে তারা দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। সীমান্তে মানুষগুলো অসহায়, অসহায়ের মানুষগুলোর পাশে তুমি আছো আল্লাহ। এই সীমান্তে যারা সীমান্তকে ব্যবহার করে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, অবৈধ ব্যবসা করেছে, তাদের সেই অবৈধ সম্পদগুলো তুমি জ্বালিয়ে দাও আল্লাহ, যাতে বাংলাদেশের মানুষের সামনে চক্ষু লজ্জা না আসতে পারে, তারা যাতে কখনো এমপি না হতে পারে। হায় আল্লাহ, যারা অবৈধ টাকার মালিক হয়েছে সেই অবৈধ টাকা যেভাবে কারুনের সম্পদ তুমি ধ্বংস করে দিয়েছে তাদের আল্লাহ। এই মানুষগুলা দেখেছি গরু পালে, ভুট্টা চাষ করে, অনেক অসহায় আল্লাহ। এখানে আমাদেরকে শক্তিশালী কারখানা স্থাপন করার তৌফিক দান করো আল্লাহ। খাদিমুল ইসলাম ভাইয়ের একটি সন্তান রয়েছে, যে সন্তানটা এখনো পৃথিবীতে আসছে নাই, 5-6 দিন পরে আসবে হয়তোবা। এসে হয়তোবা তার বাবার মুখটা পৃথিবীতে কখনো দেখবে না। তার বাবা মায়ের যখন সে পেটে ছিল
তার মাকে খাওয়ানোর জন্য, মাছ আনার জন্য গিয়েছে, বর্বর বাহিনীর হাতে খুন হয়েছে। এই সন্তানের দায়িত্ব আল্লাহ তুমি নিজ হাতে তুলে নাও আল্লাহ। আল্লাহ সীমান্ত হত্যা এবং আধিপত্যবাদ বিরোধী যে অগ্র সৈনিক শহীদ উসমান হাদি ভাইয়ের মতন আমাদেরকে ইনসাফের পক্ষে দাঁড়ানো তৌফিক দান করো আল্লাহ। উসমান হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আমিন برحمتك يا أرحم الراحمين